বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ত্রিচা মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আছেন দুজন রাজনৈতিক স্টুডিওতে। আমার বায়ে বসা আছেন জাতীয় পার্টি নেতা, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং ৬ বারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের একজন সাবেক মন্ত্রী, যিনি ৪বার বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা থেকে জনগণের প্রতিনিধিত্ব করেছেন, আলমগীর কবির। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রথম যে প্রশ্নটা আপনাদের দুজনকে করতে চাই, তাজুল ইসলাম চৌধুরী প্রথমেই বলবেন। অনেকেই বাংলাদেশের রাজনীতি নিয়ে, রাজনীতির প্রতি প্রকৃতি নিয়ে নানা ধরনের শঙ্কা রয়েছে, আশঙ্কা রয়েছে, অনেকের মধ্যে নানা ধরনের উচ্ছ্বাসও রয়েছে, একটা সম্ভাবনা অনেকে দেখতে পাচ্ছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে কি হবে কি হবে না, এই যে দোলাচলের মধ্যে মানুষ আছে, রাজনীতি কোথায় যাচ্ছে? প্রথমে তো সকলকে ধন্যবাদ দিয়ে আমি কথা বলছি যে দেশের বর্তমান রাজনীতি কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু আমরা কেউ যারা রাজনীতি করি বা যারা না করি সকলেই কিন্তু দোদুল্যমান অবস্থায় কিন্তু আছে। এবং পরিস্থিতি কি হবে আগামীতে, আদৌ নির্বাচনটা কোন পর্যায়ে হবে এবং প্রধান বিরোধী দল সহ অন্যান্য দল আসবে কি আসবে না, সমস্ত কিছু কিন্তু এখন দোদুল্যমান অবস্থায়, মানুষ কিন্তু ধূম্র জালের মধ্যে আছে। তাই এই পরিস্থিতি তো একটা দেশের চলতে পারে না, অভিজ্ঞতায় আসতে হবে এবং সেটা ঠান্ডা মাথায় রাজনীতিবিদকে আপনার সেটা হ্যান্ডেল করতে হবে। এবং রাজনীতিবিদরা কেউ যদি মনে করে যে আমি বাংলাদেশের সর্বশেষ সরকার, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা নিয়ে সকলে আছে। এবং বাংলাদেশকে যে পর্যায়ে বাংলাদেশ এখন আছে, এখানে যদি আমরা একে অপরের প্রতি যদি আমাদের যদি শ্রদ্ধাবোধ যদি না থাকে, একে অপরের প্রতি যদি সহিষ্ণুতা না থাকে, তাহলে কিন্তু দেশের আপনার সার্বিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। আমাদের ভুলের কারণে, রাজনীতিবিদদের ভুলের কারণে 1/11 সৃষ্টি হয়েছিল। তারপরও আমরা যারা রাজনীতি করি, যারা রাজনীতিবিদ, আমাদের কিন্তু সেই অতীতটা আমরা বারবার ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণে বারবার আমাদের দেশের এই গণতন্ত্র যেটা চলছে সেটা ব্যাহত হচ্ছে। এবং আমরা চাই যে রাজনীতিটা ফিরে আসুক, সকলের অংশগ্রহণ হোক, সমস্ত রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করুক নির্বাচনে, আমরা এটা চাই। এবং যে রাজনীতির প্রাণ কেন্দ্র হওয়া উচিত আপনার পার্লামেন্টকে কেন্দ্র করে আমাদের সকলের এগিয়ে যাওয়া উচিত বলে আমি এটা মনে করি। এবং সেই হিসেবে আমাদের সকলকে চিন্তা করতে হবে। এককভাবে যদি কেউ চিন্তা করে, আমরা অতীতে দেখছি, অতীতে অনেক কিছু দেখেছি, অনেক কথা শুনেছি, কিন্তু কোনোটা হয়নি। তাই আমার ব্যক্তিগতভাবে আমি সমস্ত বড় বড় যারা নেতা, বড় বড় রাজনীতিবিদ, 2 বড় দল সহ সমস্ত দল, আমাদের দল সহ সকলকে চিন্তার মধ্যে আসা দরকার। দেশটাকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে একদম পুরাপুরি আমাদের রাখতে হবে। যে গণতন্ত্র যে না রাখতে পারি, তাহলে কোনো তৃতীয় শক্তি আবার ভিতর দিয়ে এসে কোনো ঘটনা ঘটাক, আবার একটা 1/11 হোক, আবার অন্যরা রাজনীতিবিদ নিয়ে যত অত্যাচারিত হচ্ছে আমরা রাজনীতিবিদরা। সেই জন্য সকলকে ঠান্ডা মাথায় রেখে সকলের সুষ্ঠু পরিবেশে যাতে আমরা দেশের গণতন্ত্রটাকে ধরে রাখতে পারি, মূল কেন্দ্রবিন্দু আমরা পার্লামেন্টকে ধরে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের দেশে গণতন্ত্র টিকবে এবং আমরা সকলে এই দেশের জনগণের জন্য আমরা কিছু দিতে পারবো। গণতন্ত্র বলে আমরা চিৎকার দেব আর গণতন্ত্রের জন্য কিছু করব না, সেখানে আমরা স্বৈরতন্ত্র করব, তাহলে তো আর গণতন্ত্র টিকবে না। মিস্টার আলমগীর কবির, আপনাকে ধন্যবাদ। আজকের এই তৃতীয় মাত্রার মধ্য দিয়ে বাংলাদেশের ভেতরে এবং দেশের বাইরের যারা অগণিত দর্শকবৃন্দ আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনি শুরুতেই প্রশ্ন করেছেন যে রাজনীতি কোথায় যাচ্ছে। রাজনীতি যে জায়গায় ছিল সে জায়গাতেই আছে। রাজনীতির কোথাও যাচ্ছে না, উত্থানও হয়নি, পতনও হয়নি। দেশে রাজনৈতিক সংকট আছে, রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, অনিশ্চয়তা আছে,
রাজনৈতিক অস্থিরতা আছে। আর এসব যখন থাকবে তখন স্টেবল পলিটিক্স, স্টেবল ইকোনমি দেশটা পাবে না, এবং এটা দেশটা পায়নি। মানুষের, রাজনীতিকদের প্রতি মানুষের আস্থা নেই, একটা আস্থার সংকট সৃষ্টি হয়েছে, এবং এই সংকট কিন্তু দিনে দিনে হয়েছে, একবারে হয়নি। কারণ মাঠে ময়দানে যারা বক্তৃতা করছেন তারাও অশ্লীলতা করছেন, তারাও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে কথা বলবেন, মানুষের জন্য যে কথাগুলো বলবেন সেটা তারা বলছেন না। আমরা প্রচুর অশ্লীলতা দেখি মিটিংগুলোতে, যেগুলো মিডিয়াতে উঠে আসে সকণ্ঠে, যেগুলো অশ্লীলতায় ভরা। ঠিক তেমনি পার্লামেন্ট, যে পার্লামেন্টকে কেউ বলে মহান পার্লামেন্ট বক্তৃতার মধ্যে, কেউ বলে পবিত্র পার্লামেন্ট, তো এই পবিত্র পার্লামেন্ট এবং মহান পার্লামেন্টকে অপবিত্র করে ফেলেছে এই রাজনীতিকরা। কারণ রাজনীতিবিদ যদি ভালো না হয়, রাজনীতিকরা তারা যদি দায়িত্বশীল না হন, তারা যদি পার্লামেন্টের মতো জায়গায়, আমি ঝগড়াঝাটি বলবো না, গালাগালি বলবো না, কুরুচিপূর্ণ যে আচরণগুলো পার্লামেন্টে তারা করেন, এটা এখন আবার মিডিয়ার গণে সরাসরি মানুষ দেখতে পাচ্ছেন, যার ফলে পার্লামেন্টেরও কোনো ক্রেডিবিলিটি নাই, এবং এই পার্লামেন্টের প্রতি মানুষের কোনো আস্থা নাই। এই পার্লামেন্টকে মানুষ বিশ্বাস করে না। এবং আগে আমরা বলতাম রবার স্ট্যাম্প পার্লামেন্ট, আমরা আগে বলতাম হাত তোলা পার্লামেন্ট, অনেক কথা বলতাম পার্লামেন্টকে ঘিরে, অনেক কথাই আমরা বলতাম আগে। কিন্তু এখন এটাকে ওর চেয়ে যদি কঠিন কথা বলতে পারতাম আপনার এই তৃতীয় মাত্রায় বসে, তাহলে নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু আমি পারছি না। হ্যাঁ, আমি অত শক্ত কথা বলতে পারছি না। কারণ এই যে পার্লামেন্ট, আমি 56-57 সালের প্রসিডিংস গুলো পড়লাম, পার্লামেন্টের যে ইয়েগুলো পড়লাম যুক্তফ্রন্টের সময়। তো এই পার্লামেন্টে হাজী মোহাম্মদ দানেশ, তিনি হাতে তৈরি কোদালের দাম বাড়লো কেন, লাঙ্গলের ফলার দাম বাড়লো কেন, কামার সেলাই, এবং পুরানা লোহার দাম বাড়লো কেন, এই পার্লামেন্ট বক্তৃতার মধ্যে আমি পেয়েছিলাম। একটা লাঙ্গলের ফলা, হাতে তৈরি ফলা, তাও কারখানায় না, বা হাতে তৈরি কোদালের দাম বাড়লো কেন, এই প্রশ্ন পার্লামেন্টে তুলেছিলেন। এবং এই পার্লামেন্টে আমার কনস্টিটুয়েন্সির মোল্লা আবুল কালাম আজাদ, তখন পাকিস্তান গভর্নমেন্ট যখন কৃষকদের উপরে ধানের উপরে লেভি ধরল, তখন উনি চিটা ধান নিয়ে পার্লামেন্টে প্রবেশ করলেন, চিটা ধানের শীষ নিয়ে, এবং বললেন যে আমার আত্রাইনগরের মানুষ লেভি দিতে পারবে না, এবং লেভি প্রথা সেদিন পার্লামেন্ট বাতিল করল। তো আজকে আমার দুঃখ হয় যে দেশে এত সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সংঘাত, সন্ত্রাস, তারপরে দেশের অস্থিতিশীলতা, নানান সমস্যায় জর্জরিত জনগণ, কর্মসংস্থানের অভাব, বেকারত্ব, রেমিটেন্স কমে যাচ্ছে, বিদেশ থেকে লোকজন চলে আসছে, ফেরত আসছে, এগুলো হাজারো সমস্যা রয়েছে দেশে, যেগুলো পার্লামেন্টে আলোচনা হয় না। পার্লামেন্টে যে কথাগুলো হয়, কোলে নেওয়া কথা, কে কাকে কোলে নিল, তারপরে নিষিদ্ধ পল্লী, একটা দেশের মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তিনি এই শব্দটা উচ্চারণ করতে পারলেন পার্লামেন্টে? এই নিষিদ্ধ পল্লীর শব্দটা উচ্চারণ করা গেল একজন এমপি সম্পর্কে? আবার সেখানে এই যে কোলে নেওয়া নেই, যেগুলো, এগুলো কে কি বলছেন, কি অশ্লীলতা, কি মানে এগুলো, এই যে জনগণের ভোট নিয়ে, জনগণের অর্থ নিয়ে, জনগণের ট্যাক্সের পয়সায় যে পার্লামেন্ট চলছে, সেই পার্লামেন্টে এগুলো কি হচ্ছে? আজকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন, রাজনীতি কোথায় যাচ্ছে? রাজনীতি তো করছে না কেউ, এবং রাজনীতি তো নাই এখানে। চাটুকারিতা, তোয়াজ, দালালি এবং নোংরা পথে আয় রোজগারের পথ খুঁজে বের করা, এগুলোই তো এখন রাজনীতি।
এবং যেগুলো কতগুলো বাজে লোক রাজনীতিতে এসে দেশের রাজনীতিকে ধ্বংস করে ফেললো আর জনগণকে অসহায় করে ফেললো। মানুষের জন্য তো একদিন এই দেশের লোক একদিন তেভাগা আন্দোলন করেছে, ফসল কাটার আন্দোলন করেছে, হাতি খেদা আন্দোলন করেছে, এই দেশে সাঁওতাল বিদ্রোহ হয়েছে, এই দেশে তিতুমিরের বাঁশের কেল্লার বিদ্রোহ হয়েছে। এই সেই দেশ যে দেশে অসংখ্য কৃষক সংগ্রামের কাহিনী রয়েছে, ঘরে ঘরে নাচল বিদ্রোহের কাহিনী রয়েছে। সেই দেশে যে দেশের মানুষ বহু ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে একটা নতুন দেশের জন্ম দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করেছি আমরা, সেখানে শোষণের বিরুদ্ধে কি কথা বলবে? আগে আমরা সামন্তবাদী শোষণের বিরুদ্ধে কথা বলতাম, আমরা ভূস্বামী তন্ত্রের বিরুদ্ধে কথা বলতাম, আমরা একসময় শোষণ বঞ্চনার অবসানের জন্য আমরা রাজনীতি করেছি। এখন তো রাজনীতি হয়ে গেছে রাজনীতিকরাই শোষণ। আমি তাজুল ভাই রাজনীতিকদের বাঁচানোর জন্য 111-এর হাত থেকে বাঁচানোর জন্য উনি রাজনীতিকদের পক্ষে কথা বললেন। আমি যদি বলি যে জনগণের রিলিফ যারা মেরে খায়, এমপি, একটা পার্লামেন্ট মেম্বার, এবং প্রাইমারি স্কুলে চাকরি দিব বলে চাকরি আছে 6টা, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, সাব ইন্সপেক্টরে টাকা নিচ্ছে, পুলিশ নিয়োগে টাকা নিচ্ছে, তারপরে সুইপার নিয়োগে টাকা নিচ্ছে। একটা সুইপার নিয়োগ করবে সেখানেও হসপিটালে, সেখানেও টাকা নিচ্ছে। তো রাজনীতিটা তো এখন রাজনীতি নাই, রাজনীতি তো হয়ে গেছে নোংরা অন্ধকার গলির ব্যবসা, এবং এটা একটা এত নিচে নেমে গেছে তারা। এবং এই দেশে রাজনীতিকদের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধ কেন থাকবে? তারপরে রাজনীতিকরা সকালে একটা কথা বলে, বিকেলে একটা কথা বলে, সকালে একরকম কথা বলে, রাত্রে আরেক রকম কথা বলে। তো এই যে চিত্র যেটি আপনি তুলে ধরলেন কিংবা মিস্টার চৌধুরী তুলে ধরলেন, এই কথাগুলো আমরা এখানে অনেকবার বলেছি আমরা, কিন্তু এই পরিস্থিতি বদলাবার উপায়টা কি? পরিস্থিতি বদলানো, মানে আপনি যেখানে বলছেন যে এটি নোংরা অন্ধকার গলির ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, এটিকে একটি উজ্জ্বল ঝকঝকে আলোর রাস্তায় নিয়ে আসবার উপায় কি? না, এখন আমাদের দেশে যে শোষণের রূপ, এটা আপনি নিজেই বলেছেন যে এটা রূপটা অবস্থাটা বদলেছে, আবার রাজনীতির যে চেহারাটা এটাও বদলেছে। কারণ এখন তো ভাই ঠিকই বলছে যে রাজনীতিবিদদের হাতে তখন রাজনীতি নেই, রাজনীতিটা চলে গেছে তো আপনার সেই সব লোকের হাতে যারা এটাকে ব্যবসা হিসেবে ধরেছে, যারা মনে করছে যে পয়সা দিয়ে আমি নির্বাচন হয়ে আমি এইসব করব। নাহলে মনে করেন যে আপনারা বলেন ঘুষ টুস এরা নিচ্ছে কেন? ঘুষ নেবে না। আপনার একটা পুলিশ টাকা দিতে, আপনি একটা পুলিশ হতে লাগে 5 লক্ষ টাকা, একটা স্কুলের যদি আপনার এমপিও ভুক্ত লাগে 10 লক্ষ টাকা নেন, তাহলে এই পরিস্থিতির মধ্যে এই লোকগুলো জমি বিক্রি করে দেয়, গরিব টিচার, গরিব লোক করে দেয়, তাহলে তো আর চলে না। সেই জন্য রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে থাকতে হবে এবং রাজনীতিবিদদেরকে ঘুরে দাঁড়াতে হবে। নাহলে এই জিনিসগুলো না দাঁড়িয়ে আমরা একে অপরের কুৎসা গাচ্ছি, একে অপরের কথা বলছি। কিন্তু মূল জিনিসটা যেটা আলমগীর ভাই বলল, জনগণের জন্য ভোটে, জনগণের কাছ থেকে পয়সা নিয়ে, জনগণের পয়সা দিয়ে পার্লামেন্ট চলতেছে, সেখানে জনগণের কথা হচ্ছে, একটা কথা হচ্ছে পাচ্ছে, কোনো কথা আসতেছে, কোনো কথা আসতেছে না। এবং রাজনীতিটা পুরা রাজনীতিবিদদের হাত থেকে চলে গেছে। আমরা দেখেছি, আমরা আগে যে কথাটা বললো, ওই যে সাধারণ একটু লবণের দাম বাড়ছে, পার্লামেন্টে ওই আগে 54, 55, 56 সালে, আপনার 52 সালে, 53 সালের ঘটনা ধরেন, যে ওগুলো পড়লে এত ছোট জিনিস নিয়ে করছে পাবলিক, এবং ওইখান থেকে গভর্নমেন্ট বেরিয়ে আসতে পারেনি। এখন আপনি একটা কথা বলবেন গভর্নমেন্টের এগেইনস্টে, পরের দিন আপনার উপরে খড়গ করে কোনো একটা ঘটনার মধ্যে আপনি জড়িত হয়ে পড়ে যাবেন। সেই জন্য কেউ কথা বলতে পারতেছে না। রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই, আপনি এখানে কি করবেন কি? এখন এই জিনিসটা আমরা তো নিজেরাই ধ্বংস করতেছি। আমি ভাই যে বললো যে রাজনীতি থেকে বাঁচার জন্য না, রাজনীতিবিদরা সমস্ত কিছু, এই রাজনীতি ধ্বংসের কারণ হচ্ছে আমরা নিজেরাই। এখানে মানুষের দোষ দিয়ে আমাদের লাভ কি হয়? রাজনীতিকদের তো আনা হচ্ছে না, রাজনীতি তো করা হচ্ছে না। আপনি যখন দেশে নমিনেশন বিক্রি হয়, আগে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার টাকা আছে কিনা, পার্লামেন্টারি বোর্ডে জিজ্ঞেস করা হয় টাকা আছে কিনা, তো এই কথা বলার মধ্যে দিয়ে কি এটা প্রমাণ হলো না
যে টাকা দরকার, মানে সেটি অর্থাৎ সবসময় যে উৎসাহ, অর্থাৎ আপনি না, আপনি দুর্নীতিকে উৎসাহ দেওয়া হলো আমাকে না? টাকা দিবেন কিনা বা দলকে অবশ্যই টাকা আমি দিবেন, আপনার সঙ্গে একমত। নৈতিকতা থাকলো কি? কিন্তু এটি এই কারণে তো আচ্ছা, জিজ্ঞেস হতে যারা পারে যে দুর্নীতি জিজ্ঞেস করেছে, করা হতে পারে যে রাজনীতি করতে, ইলেকশন করতে অনেক টাকা লাগবে, সেই কারণে হয়তো জিজ্ঞেস করা হয়। না, দুর্নীতি, যারা দুর্নীতি করেছেন রাজনীতিকরা, এই দুর্নীতি বা যে রাজনীতিকদের কি দেশের জনগণ চেনে না? চেনে। নেতারা চেনে না? অবশ্যই নেতা নেত্রীরা চেনে না যে তার পাশে বসে আছেন যিনি, তিনি কি চরিত্রের লোক, কত বড় দুর্বৃত্ত, এটা কি চেনে না? চেনে। কিন্তু চেনার পরেও তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন? তাকে আরো বড় পদ দেওয়া হচ্ছে কেন? তাকে আরো উঁচু পদে আসীন করা হচ্ছে কেন? আর বড় বিষয়টা যেটা, যে রাজনীতিকরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করছে। ইয়েস, এটা আপনার সঙ্গে এই যে যেমন দেখেন, আইএসআই এর এজেন্ট বলা হচ্ছে, তারপরে আইএসআই এর পয়সা নেওয়ার কথা বলা হচ্ছে, আবার আরেকজন বলছে রর পয়সা নিয়েছেন। তো কেউ আইএসআই বলে, কেউ সিআইএ বলে, কেউ র বলে, কেউ মোসাদ বলে। তো এখন কথা হচ্ছে যে আমি যেটা মনে করি যে আন্তর্জাতিক যোগাযোগ কার কতখানি আছে, বা কে কিভাবে যোগাযোগ রাখেন, কার এজেন্সি কে নিয়েছেন, এটা অতি গোপন বিষয়। কঠিন গল্প। এটা কঠিন গোপন বিষয়। এবং বিদেশিরা যে পয়সা খরচ করে, বাংলাদেশের বিভিন্ন পত্রিকাগুলোতেও পয়সা খরচ করে, বুদ্ধিজীবীদের পিছনে পয়সা খরচ করে, বিশ্ববিদ্যালয়গুলোর থেকে নিয়ে যায়, একটা ধরেন লিভ দেয় কাউকে, কোন একজন অধ্যাপককে, এটা তো এমনি দেয় না, নিয়ে যায়, খাওয়ায়, পড়ায়, কয়েক মাসের সফর প্রোগ্রাম দেয়, এগুলো তো এমনি দেয় না, এগুলোর পিছনে উদ্দেশ্য থাকে। হ্যাঁ, মগজ ধোলাই করে। তো এগুলো তো করা হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে বেশি হইচই করা, এগুলো তো ঠিক না, এবং এগুলো অনুচিত। এবং কে কার টাকা নিয়েছে, কে কখন টাকা নিয়েছে, আর এগুলো তো প্রমাণও নাই। ফলে এখন যেটা মনে হচ্ছে, আগে যারা রাজনীতি করতেন তারা শ্রদ্ধা পেতেন এই জন্য, তারাও আন্তর্জাতিক যোগাযোগ রাখতেন, অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক তাদেরও ছিল, কিন্তু তারা শ্রদ্ধা পান এই জন্য যে তারা নিজের দেশকে আগে বড় মনে করতেন এবং নিজের দেশের স্বার্থ ভুলণ্ঠিত করে কোন বিদেশি শক্তির সাথে তারা সম্পর্ক করতেন না, আর নোংরা পলিটিক্সের সঙ্গে তারা জড়িত। নোংরা রাজনীতির সাথে তারা যুক্ত হতেন না, বা পরস্পরের মধ্যে এরকম কাদা ছড়াছড়ি করতেন না। রাজনৈতিক সমস্যা আলোচনার টেবিলে বসে সমাধান করতেন। অনেক সময় এই যে দেখেন, আমরা বলি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, গণতন্ত্রের মানুষপুত্র বলা হয়, উনি তো পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন, উনি যুক্ত বাংলার চিফ মিনিস্টার ছিলেন, উনি এত উঁচু পদে থাকার পরেও সেদিন পাকিস্তানকে একটা সংবিধান দেওয়ার জন্য তিনি কিন্তু বগুড়ার মোহাম্মদ আলীর মন্ত্রিসভায় গিয়েছিলেন। তো এটা কত বড় মন হলে হয়, এবং কত উদার হলে, দেশের ইন্টারেস্টটা তার কাছে কত বড় হলে। কারণ সাংবিধানিক শাসন ছাড়া তখন পাকিস্তানের আর সামনে কিছুই ছিল না। অতএব ব্যক্তি সোহরাওয়ার্দীর চাইতে তার কাছে রাষ্ট্র বড় ছিল, রাজনীতি বড় ছিল, এখানে রাজনীতি তার কাছে বড় ছিল। আজকে কি আমাদের কাছে কি রাজনীতি বড় হচ্ছে? আমরা কি আমার ব্যক্তিগত নেতৃত্ব, আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, এগুলোকে আমি অগ্রাধিকার দিব, নাকি আমি রাজনীতিকে, দেশকে, জাতিকে, দেশের জনগণকে অগ্রাধিকার দেব? এটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো সামনে আসছে না জন্যই ও গোয়েন্দা সংস্থার লোক, ওই গোয়েন্দা সংস্থার টাকা খেয়েছে, এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো এত পুয়ার পারফরমেন্স বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য। না, কিন্তু এখন আমার যে মূল প্রশ্ন আপনাদের দুজনের কাছে, যেহেতু আপনারা দীর্ঘদিন যাবত রাজনীতি করছেন, নানান উত্থান পতন দেখেছেন, পরিস্থিতিটাকে তো মানে একটা সোজা পথে নিয়ে আসতে হবে। এবং আপনি নিজেই বলেছেন যে এই অস্থিতিশীল রাজনীতি একটা অস্থিতিশীল অর্থনীতিরও তৈরি করছে। অবশ্যই সবসময় করে। অবশ্যই।
এবং সেই ক্ষেত্রে অর্থনৈতিক চিত্রটাই না হয় আমরা একটু আপনার কাছ থেকে প্রথমে শুনি যে আপনি কেমন দেখেন, আপনার তারপরে সোজা পথে আনার কথা শুনি। রাজনীতি যদি আপনার যে ভাই যে কথাটা বলল বাস্তব সত্য কথা, আপনার যদি গণতন্ত্র যদি না থাকে এবং রাজনীতিতে যদি সঠিক না থাকে, এখানে তো আপনার অর্থনৈতিক অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। আপনার দেশের সার্বিক আপনার চিত্র দেখলে বোঝা যায় দেশের এখন অবস্থাটা কি, আপনার অর্থনৈতিক পরিস্থিতিটা কি। এটা তো শুধুই আমরা রাজনীতিটাকে ঠিক করতে পারছি না বলেই আজকের এই দেশের অর্থনীতি। কোন জিনিসে হাত দেবেন, কোন জিনিস কিনতে যাবেন, কি কিনবেন। আমরা কালকেও দেখলাম 135 টাকা হলো আপনার তেলের কেজি, আপনার খাওয়ার তেলের কেজি। এটা কি সম্ভবপর কথা? এটা আপনার কে কিনতে পারবে, আপনার কোনটা কিনতে পারবে? আপনার সেই দিকে আমাদের কারো চিন্তা নাই। আমাদের কিভাবে আমরা সকলে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সব পাগল হলো। দেশের এই সাধারণ মানুষকে কিভাবে বাঁচাবো? এইবার যদি আপনার আগের ভোট এমনি ভোট আর সামনের ভোট যদি এক মনে করেন, তাহলে কিন্তু আমরা সকলে বোকার সঙ্গে আছি। মানুষ কিন্তু এখন সচেতন আরো বেশি হয়েছে, মানুষ বুঝতে পারছে। মানুষ এই যে কথাটা আপনি একটু আগে বললেন যে এটা বাস্তব কথা, মানুষ ভালো মানুষকে চাচ্ছে, মানুষ কিন্তু ভালো মানুষকে খুঁজছে এবং মানুষ কিন্তু এইবার সেই দিকে যাবে যে কে সৎ, কে চুরি করলো না করলো। মানুষ কিন্তু এই চিন্তা করে কিন্তু এইবার নির্বাচনে যাবে। এবং আমরা সেই জন্য আমাদের যারা নেতা, যারা নেতৃত্বে আছেন, তাদের সঠিক পথে যেতে হবে। কিভাবে মানুষগুলোকে বাঁচাবে, কিভাবে অর্থনৈতিক চাঙ্গা করতে পারে, আপনার তার কোনো চিন্তা নাই। আপনার দিনে দিনে আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম হু হু করে বাড়তেছে, সমস্ত কিছু যাচ্ছে, লোডশেডিং হচ্ছে, আমরা সবকিছু দেখতেছে। চিন্তা করা যায়? আপনি তো ইস্কাটনে থাকেন, আজকে বলেন তো সারাদিনে 12 থেকে 13 বার আপনার কাছে কারেন্ট, আপনি কি হবে? আমরা এইসব চিন্তা নাই। একে অপরের সমালোচনা করতেই আমরা সব পাগল হয়ে গেছি। কিন্তু দেশের মানুষকে আমরা কিভাবে বাঁচবো, দেশের মানুষকে আমরা কি অর্থনীতি দেব, মানুষের কি মুক্তি দেব, এইটা আমরা চিন্তা করি না। এইখানে তো দুঃখজনক ঘটনা। এইখানে মানুষ কিন্তু এইবার ওই যে গতবার যে বিএনপির ওই ঘটনাগুলোর কারণে কিন্তু মহাজোট ক্ষমতায় আসছে, কিন্তু মানুষ কিন্তু এইবার সকলের কিন্তু রান্না খাওয়া শেষ করেছে। মানুষ কে ভালো রান্না করে আর কে করে না, মানুষ কিন্তু সেই টেস্ট দেওয়া শেষ করছে। মানুষ কিন্তু ভালো লোক ছাড়া, ভালো যে রান্না করা ছাড়া, লোক ছাড়া কিন্তু এইবার কিন্তু মানুষ নিজে খুঁজে নেবে। আপনাকে বলে রাখলাম, আপনি দেখবেন নির্বাচন আপনি যত কাউকে দেন না কেন, মানুষ এবার সৎ লোক, ভালো লোক তাদেরকে খুঁজবে, যাতে করে দেশের জন্য সৎ, ভালো এবং এফিশিয়েন্ট হতে হবে। অবশ্যই যোগ্যতা ইফিশিয়েন্ট না থাকলে তো আপনার সৎ ভালো হলে হবে না, আপনি ইফিশিয়েন্ট হইতে হবে, নালে তো হবে না। সেই জন্য রাজনীতিবিদ ভাই যে আলমগীর ভাই যে কথাটা বললো যে রাজনীতিবিদ দিবে কেমন করে, আপনি কে কত টাকা দিতে পারে, কে কত টাকা বেশি দিতে পারে, সেই চিন্তা করে আপনি যে নমিনেশন দেন, তাহলে তো ওই লোকটা চায় যে 1 কোটি টাকা খরচ করলো, 2 কোটি 5 কোটি টাকা খরচ করলো, আর আপনার তাহলে সেই লোকটা ওই টাকাটা তোলার জন্য চিন্তায় থাকবে। আপনি যে ভালো লোককে দেন, পার্টি সাহায্য করলে 100 বার আপনার আসবেন। ক্ষমতায় তো আপনার একাই তো আপনি দীর্ঘদিন ধরে থাকবেন না, সে বিএনপি হোক, সে জাতীয় পার্টি হোক আর আওয়ামী লীগ হোক, সকলকে একবার না একবার তো ছেড়ে দিতে হবে। তাই চিন্তা করা দরকার কি দেশের মানুষের জন্য সকলকে করে যাক। তারা ক্ষমতায় যাওয়ার, ক্ষমতায় এইসব নিয়ে তারা চিন্তা করতেছে। সেই জন্য যদি কেউ মনে করে থাকে যে আপনার এই আগের জনগণ আর এইবারকার জনগণ আকাশ পাতাল কিন্তু ফারাক, মানুষ চিন্তা করে, মানুষ কিন্তু এইবার সৎ মানুষ, যারা কাজের লোক, প্রকৃত লোককে তারা এবার কিন্তু তারা মানুষে খুঁজে নেবে। আপনারা যতই চেষ্টা করেন, এইবার মার্কা দিয়ে কিন্তু আপনারা যে মনে করেন যে অমুক মার্কায় ভোট দেন, অমুক মার্কায় ভোট দেন, এইবার কিন্তু মানুষ সৎ লোক খুঁজে দিবে, মানুষ কিন্তু এইবার বোকামো করবে না। মিস্টার আলমগীর কবির, আপনি অর্থনীতির চিত্রটা কি আপনার কাছে এই মুহূর্তে? এই রাজনীতি তো বর্ণনা করলেন অনেকক্ষণ ধরে, চরম পর্যায়ে খারাপ। অর্থনীতি তো সরকারি দল বলছে যে দেশের অর্থনীতি খুবই ভালো, আর বিরোধী দল বলছেন দেশের অর্থনীতি বিপর্যস্ত। বাংলাদেশে তো সবসময় সরকারি দলের ভাষা এক, সেটা যেই থাকুক, তো আর বিরোধী দলের ভাষা এক, যেই থাকুক, যেই আসুক। তো রাজনীতিকরা সত্য কথা বলে না। আমি কূটনীতিকের ভাষায় বলি, কদিন আগে মার্কিন অ্যাম্বাসেডর বললেন যে অস্থিরতা এবং অনিশ্চয়তা যদি থাকে
ব্যবসায়ীরা তার মধ্যে যায় না যাবে না। এবং বিনিয়োগ আসবে না। তো আমাদের দেশে বিনিয়োগ আসছে না, একেবারে শূন্যের কোঠায় চলে যাচ্ছে বিনিয়োগ। তারপরে আপনার বিদেশি সাহায্যের উপরে দেশটা নির্ভরশীল, আমরা নির্ভরশীল করে ফেলেছি, নিজের পায়ে তো দাঁড়াতে পারেনি দেশটা। এখানে গার্মেন্টস এর কিছু পয়সা, রেমিটেন্স এর পয়সা আর বিদেশি সাহায্য, এই দিয়ে দেশ চলে। আর জাতীয় আয়ের সবচেয়ে বড় যোগানদার হচ্ছে বাংলাদেশের কৃষক। কৃষকরা কৃষিতে যে অবদান রেখেছেন কল্পনা করা যায়। এবং তারাই দেশটাকে চালাচ্ছেন। তাদের হাড়ভাঙা পরিশ্রম, সেই ভোর থেকে শুরু হয় গভীর রাত পর্যন্ত তারা যে পরিশ্রম করেন, এই পরিশ্রমের ফলেই বাংলাদেশের জাতীয় আয়ের বড় যোগানদার কৃষকরা এবং জাতীয় অর্থনীতি বিল্ড আপ করছে এই দেশের কৃষকরা। ফলে এই কৃষির অবস্থা কেমন এটা ভাবতে হবে। তো কৃষির অবস্থা, কৃষি কখনো উচ্চ মূল্য, কখনো নিম্ন মূল্য, কখনো লস, কখনো লাভের মুখ দেখছে। এই লাভ লসের মধ্যে যখন কৃষি থাকে এবং ইকোনমি, কিছুতেই এটাকে আমরা স্টেবল ইকোনমি বলবো না, কারণ পলিটিক্স স্টেবল না হলে ইকোনমি স্টেবল কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। এবং এটা অতি সত্য কথা। আজকে যেমন আমরা অনেক বড় বড় বামপন্থী আন্দোলন করেছি শোষণের বিরুদ্ধে, অপমানের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু এখন বাংলাদেশে রাষ্ট্র নিজেই শোষক, রাষ্ট্র নিজেই নির্যাতনকারী। এই যে ডেস্টিনির ঘটনা, এই যে শেয়ার বাজারের ঘটনা, এরকম অসংখ্য ঘটনা ঘটছে অর্থনীতিতে, যেগুলো একেবারে অবাধ লুণ্ঠন করছে। মনে হচ্ছে যেন রাষ্ট্রের সাহায্যে এবং সহযোগিতায় এই লুটেরা শক্তির উত্থান ঘটছে এবং এরা লুটপাট করে নিচ্ছে। শোষণটা এখন আর জমিদারি ব্যবস্থা নাই বা রাজা মহারাজার ব্যবস্থা নাই, এটা ঠিকই, কিন্তু শোষণটা একটা নতুন রূপ পরিগ্রহ করেছে, একটা নতুন রূপ নিয়েছে বাংলাদেশের সমাজ কাঠামোতে। সেটা হচ্ছে যে এক ধরনের শোষক হচ্ছে কিছু এমপি, এক ধরনের শোষক হচ্ছে কিছু মন্ত্রী, এক ধরনের শোষক হচ্ছে ঘুষখোর অফিসার, কিছু ব্যবসায়ী, অবশ্যই এক ধরনের শোষক হচ্ছে কিছু ব্যবসায়ী। তারা এই ব্যবসা বাণিজ্যের মধ্যে এক ধরনের শোষণ, এবং কিছু কিছু আছে যারা আমদানিকারক, এরাও কঠিন, এরাও বড় ধরনের শোষক হয়েছে। এবং জমিদারি ব্যবস্থা তো জমির উপরে ছিল, তখন দেখা যেত পাইক বরকন্দাজ দিয়ে কৃষকদেরকে পেটাতো, কিন্তু এখন তো কৃষকের গা থেকে এবং জনগণের গা থেকে রক্ত চুষে নেওয়া হচ্ছে। একেবারে নিষ্ঠুর শোষণ এটা। অথচ এখানে ধরার ব্যবস্থা নাই, আটকানোর ব্যবস্থা নাই, এদের শাস্তির ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। তো অর্থনীতির যে এই যে চিত্রটা, যে যে একটা শোষণ নির্যাতনমূলক অর্থনীতি দেশে চলছে, আর এটা দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং এত বাড়ছে, সীমার বাইরে চলে, এত প্রবল আকার ধারণ করছে যে এখানে শুধু এই যে দখলবাজি, এটা দখল ওটা দখল, এটা না, শুধু রাজনৈতিক শক্তি না, সকল শক্তি মিলে সর্বদিক দিয়ে আপনার সন্ত্রাসবাদী বঞ্চিত হচ্ছে কৃষকরা। একটা চাকরি দিব বলে পয়সা লুটে নেওয়া হচ্ছে, একটা ভালো নিয়োগ দিব বলে পয়সা লুটে নেওয়া হচ্ছে, একটা পোস্টিং করে দেওয়ার জন্য ভালো জায়গায় একটা পোস্টিং লুটে নেওয়া হচ্ছে। এখন লজ্জা শরমও নাই। আমাদের যে সমাজ আমরা নির্মাণ করলাম, যে রাষ্ট্র আমরা গড়লাম, এই রাষ্ট্রের মধ্যে এখন এই ধরনের দুর্নীতির কোনো বা এই ধরনের শোষণ নির্যাতনের কোনো যে ব্যবস্থা নেওয়া বা যারা শোষণকারী তাদের যে একটা লজ্জা শরম, সেটাও নাই। তো ফলে আমরা এটা এখন ওপেন সমাজ হয়ে গেছে, এটা প্রকাশ্যে রূপ নিয়েছে শোষণটা, অত্যাচারটা, অর্থনৈতিক নির্যাতনটা। তো এইখান থেকে বের হতে হলে, এখান থেকে যদি আমরা বের হব কেমন করে? সবাই তো আস্তে আস্তে স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে এই শোষণ এবং নিবর্তনমূলক ব্যবস্থার দিকে আমরা আস্তে আস্তে চলে গেছি। যে রাজনীতিকে আমি দেখেছি অনেক ত্যাগী রাজনীতিক হিসেবে, অনেক নিবেদিত প্রাণ রাজনীতিক হিসেবে দেখেছি, সেও ক্ষমতার স্বাদ পাওয়ার পরে
সেও সব ভুলে ভুলে যায় এবং সব ভুলে যায়, তার অতীত ভুলে যায়। সে মনে করছে যে 5 বছর আছে, এই 5 বছর খেয়ে নেই, যা পাবো লুটে নেই। আর ভর্তি, এমনকি অনেক বামপন্থীকে আমি দেখছি যে এই সামান্য কয়েকদিনের এমপি হয়ে তারা ভর্তি বাণিজ্যও করতেছে, এরকমও শুনতে পাচ্ছি। তারপরে অনেক বামপন্থী দেখছিলাম যে মানে কি বলবো, এটা বলতেও খারাপ লাগছে, কিন্তু তাদের কথাবার্তা শুনলে এখন হতাশ হয়ে যাই। ফলে এখানে সবই প্রয়োজন। একদিকে ফিলোসফিক্যাল লিডারশিপ প্রয়োজন, একটা আদর্শগত নেতৃত্ব প্রয়োজন, এবং যেটা ব্যর্থ সেটাকে ব্যর্থ বলার চেষ্টা করতে হবে। কিন্তু যদি তা না করে যদি আমরা মনে করি যে একজনের ব্যর্থতা আরেকজনের সফলতা, আর আরেকজনের ব্যর্থতা আরেকজনের সফলতা, বাংলাদেশের রাজনীতিতে এই খেলাটা চলছে যে তুমি ব্যর্থ হলে আমি সফল হব, আর আমি ব্যর্থ হলে তুমি সফল হবে। তো এই যে একটা টু পার্টি পলিটিক্সে যে খেলাটা চলছে, এই খেলাটা ধরেন বাংলাদেশের মেধার বিকাশ হচ্ছে না, জ্ঞানের বিকাশ হচ্ছে না, ত্যাগের যে মূল্যায়ন সেটা হচ্ছে না, জনগণের প্রতি যে ভালোবাসার প্রতিযোগিতা সেটা হচ্ছে না। আর আমি এরকম নির্লজ্জ সমাজ আমি দেখিনি। আমি দুনিয়ার বহু ইতিহাস দেখেছি, বহু সংগ্রামের কাহিনী পড়েছি, কিন্তু এরকম একটা নির্লজ্জ সমাজ, এরকম একটা নির্লজ্জ রাষ্ট্র কাঠামো যে পার্লামেন্ট সদস্য নিজে হাতে পয়সা নিচ্ছে এবং পার্লামেন্ট সদস্য রাজনীতিক, সে পয়সা নিচ্ছে, সে জুয়ার বোর্ড থেকে টাকা তুলে বাজার করে খাচ্ছে, সেও বড় রাজনীতিক হয়ে গেছে। তো আজকে আমার দুঃখ লাগে কোন জায়গায়, তাজুল ভাই, আপনিও তো দেখেছেন, একদিন ইরানিরা আমাদের দেশে ঘুরে বেড়াতো, এই চশমা বিক্রি করতো, তারপরে চাকু ছুরি বিক্রি করতো। আমি সান্তার রেল স্টেশনে দেখতাম, তাঁবুর নিচে থাকতো। তো সেই ইরানের সার ইরান, তো সে আজকে পারমাণবিক শক্তি, এবং ইরানিরা আর চাকু ছুরি বিক্রি করে না। তারা ওইখানে একটা গণতন্ত্রের পথে, গণতন্ত্রের অভিযাত্রায় সেদিন তারা মোসাদ্দেককে লিডার হিসেবে পেয়েছিল। সেদিন ডক্টর ফাতেমি, যে ফাতেমিকে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে গুলি করে মারা হয়, রক্ত দিতে পারে ফাতেমি, এবং মোসাদ্দেক জীবন দিতে পারে, মোসাদ্দেক জেল খাটতে পারে, কিন্তু তারা সেদিন যে তেল ক্ষেত্রগুলো ন্যাশনালাইজ করলো, অ্যাংলো ব্রিটিশ তেল কোম্পানিগুলোকে যখন ন্যাশনালাইজ করে ফেললো, জানি তারা নির্যাতিত হয়েছে, কিন্তু তারপরেও ইরানকে দাঁড় করে একটা প্রাথমিক অবস্থায়, আমি রানী সুরাইয়ার কাহিনীগুলো পড়েছিলাম, তো সেখানে প্রাথমিক অবস্থায় সুরাইয়া বলছে যে ইরানকে ওরা একটা পথ দেখায় দিয়ে গেল। ক্ষমতায় থাকতে পারেনি, কিন্তু সাহস করে ক্ষমতা হারিয়ে, কিন্তু আজকে দেখেন সেই ইরানটা আজকে পারমাণবিক শক্তি হয়ে গেল। এবং আমরা যত কথাই বলি, কিন্তু আজকে বিশ্বে তো একটা শক্তি হিসেবে তো দাঁড়িয়ে গেছে। অবশ্যই আমাদের দেশ বাংলাদেশ, আমি বলবো যে দুই নেত্রীর মধ্যে একজন হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী এখন, এবং 2 বার প্রধানমন্ত্রী ছিলেন তিনি, 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। এবং আরেকজন বঙ্গবন্ধুর কন্যা, তিনি 2 বার প্রধানমন্ত্রী। তো তারা তো তাদের দেশের জন্য আর চাওয়া পাওয়ার কি আছে? দেশ তো তাদেরকে দিয়েছে। তারা একটু সাহস করে দাঁড়ালে এবং দেশের ইকোনমিকে দাঁড় করাবেন, এবং এইসবকে ধরে ধরে যারা ক্রিমিনাল গুলো আছেন এবং এইসব বদমাইশ রাজনীতিকদেরকে ধরে ধরে যদি তারা ঢুকাই দিতেন, তাহলে কি হতো? তাদের কি ক্ষতি হতো? তারা দুইজন যদি মনে করতেন যে ঠিক আছে, আমি যে কদিন ক্ষমতায় থাকতে পারি থাকবো, কিন্তু আমি ক্রিমিনালদেরকে শাস্তি করব, কিন্তু সেটা না করে তারা যদি মনে করেন যে আজকে ওই মারা টাকাওয়ালা যারা, তাদের কাছে দলকে জিম্মি রাখবেন, রাষ্ট্রকে জিম্মি রাখবেন, দেশকে জিম্মি রাখবেন, সেই জন্য এবং কতগুলো ক্রিমিনাল, বাটপার, চোর, বদমাইশ, এদেরকে নমিনেশন দিয়ে তারা দেশের উন্নয়ন করবেন। আমি এই কারণেই বলতেছিলাম যে এই আপনি যতই আমাদের এখন যাদের কথা বললেন, যতই তাদের উপরে আশা করে থাকেন না কেন, এখন তারা তো জিম্মি হয়ে গেছে।
এই জিম্মিক থেকে তারা বেরিয়ে আসতে পারবে না, আমরা শোষণ থেকে বেরিয়ে আসতে পারবো না, অর্থনৈতিক মুক্তি তো হবেই না, হওয়ার রাস্তাও আমরা দেখি না। আপনার এখন জনগণ যদি এগিয়ে না আসে, জনগণ এখন যত, আমি বারবার একটা, জনগণ এখন আগের চাইতে অনেক সচেতন হয়েছে এবং আমরা আশা করি জনগণ এগিয়ে আসলেই কিন্তু জনগণ তো নেতৃত্ব চায়, আপনি না, নেতৃত্ব দেন। নেতৃত্ব পাবে। এখন অনেক সময় নেতৃত্ব আপনি দেন। একটু আগে বলেননি যে তেভাগা আন্দোলন হয়েছিল, আপনি বলেননি যে কৃষক আন্দোলন হয়েছিল, তখন কারা নেতৃত্ব দিয়েছিল? জনগণই কিন্তু আপনার নেতৃত্ব দিয়ে এগিয়ে গেছিল। তারপরে না অনেক নেতা তখন হয়েছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, যে অবস্থার মধ্যে আমরা চলতেছি, খালি একে অপরের সমালোচনা, কে কাকে ডিঙিয়ে যেতে পারবো, এই মানুষের অর্থনৈতিক মুক্তি নাই, দেশের সার্বিক পরিস্থিতির কোনো নাই, কোনো ডেভেলপমেন্টের ঘটনার মধ্যে নাই, আমরা যাচ্ছি না। যে যেখানে যাচ্ছে সেইখানে যা টাকা যাচ্ছে, আপনি করেন না কেন? আপনি দেখেন, আপনি এলজিইডি দেখেন, আপনি প্রত্যেকটা রাস্তাঘাট দেখেন, পরিস্থিতি দেখেন, আপনি দেখবেন যে কি পরিস্থিতির মধ্যে আসবে। একজনও বাঁচবে না যদি আপনার মামলা হয়, দুদক হয়, কোনো কিছু হয়, কেউ বেরিয়ে আসতে পারবে না। কিন্তু আমরা তো সেটা করতেছি না, আমরা ওই চিন্তার মধ্যে যাচ্ছি না। আমরা সকলে সব কোটারি সিস্টেম করতেছি, রাজনীতি আমরা কে ভালো হবে না। এখনো দেশের সময় আছে না, বর্তমান প্রধানমন্ত্রী তো নিজেই পারেন, আর অনেক সময় আছে যে এই চিহ্নিত লোকে তো চিহ্নিত করে দিয়েছে কে কে দুর্নীতিবাজ, কে কে টাকা খাচ্ছে, কে কার কনস্টিটিউয়েন্সিতে কি করতেছে। এটা প্রধানমন্ত্রীর কাছে আয়নার মতো স্বচ্ছ জিনিস আছে। এইখানে যদি শক্ত হয়ে যায় তাহলে কি ওনার অসুবিধা হবে? কোনোদিনও অসুবিধা না। লোকে আবার ওনাকে চাবে, আবার ওনার ভোট হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমাদের যে দুর্বলতা, আমরা যে কতগুলি লোকের হাতে আমরা পড়ে গেছি, আমরা তাদের কাছ থেকে তো আমরা বেরিয়ে আসতে পড়তে মানে কোনো অবস্থায় আমরা পারছি না। সেখান থেকে যদি চিন্তা না করি, আমরা যদি রাজনীতিবিদরা যারা যারা আপনি যে কথাটা বললেন, বঙ্গবন্ধুর কন্ট্রাক্ট আর কিছু চাওয়া পাওয়ার নাই, তিনি তো মানে এমন পিতার সন্তান, যার নেতৃত্বে আপনার দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে, যার নেতৃত্বে একটা দেশ পেয়েছি আমরা, তার তো আর চাওয়া পাওয়ার কিছু নাই। সেখানে তো ওনার দেওয়ার আছে এখন। তাই উনি যদি শক্ত হয়ে যান, যদি উনি তো চেনেন এখন চিহ্নিত কারা 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 শেয়ার বাজারে লুট করছে, কারা কারা এই জিনিসগুলি লুট করছে, নতুন করে তো বলার অবকাশ নাই। কেন আমরা এই জিনিসগুলি ধরতেছি না, কেন আমরা করতেছি না? আমরা প্রতিদিন টেলিভিশন, এখন তো অনেকেই বলে আমাকে, ভাইয়া বাংলাদেশের কোন চ্যানেলই আর শুনতে ইচ্ছা করে না, একই কথায় একই বক্তৃতা শুনতে শুনতে তো আমরা একদম কান আমাদের ঝালাপাড়া হয়ে গেল। প্রতিদিন এর এগেস্টে ওর এগেস্টে ওইভাবে চলে যায়। সেই জন্য আপনার নেতৃত্ব আসতে হলে জনগণের মধ্যে জাগরণ আনতে হবে। জনগণ চায় বটে নেতৃত্ব আসুক, কিন্তু জনগণকে এখন ওই নেতার পিছনে না করে জনগণ যদি এগিয়ে না যায়, তাহলে এই দেশের অর্থনৈতিক মুক্তি আসবে না, গণতন্ত্র কোনোদিনও টিকবে না। পার্লামেন্ট আপনি যতই বলেন, এইবার দেখলেন না লাস্ট পার্লামেন্টে, এই যে আপনি কয়েকদিন আগে পার্লামেন্ট হলো, একে অপরের বিরুদ্ধে কিভাবে জঘন্য ভাষায় আপনার কথা হলো, এটা তো বলা যায় না। এক মহিলা বক্তৃতা দিল, আমি শুনে তো আমার কাছে মন খারাপ, টেলিভিশনে বন্ধ করে দিলাম। কি শুনবো বক্তৃতা বলেন? আমরা তো পার্লামেন্টের মেম্বার ছিলাম, আমরা কখনো কাউকে একটা খারাপ কথা বলছি বলে তো সমস্ত পার্লামেন্টের বইগুলো আনে দেখেন, মানুষ কথা বলা যায়, কিন্তু এইভাবে চলে না। সেই জন্য দেশকে বাঁচাইতে হলে, দেশের গণতন্ত্রকে বাঁচাইতে গেলে আপনার ভাই পরিবর্তন আসতেই হবে, না হলে কিন্তু আমাদের হবে না। এটা জনগণের মাধ্যমে। সেখানে আমার প্রশ্ন যেটি আমি আপনার ওই কথাটাই বলছি, জনগণের মাধ্যমে উপায়টা কি? নাহলে হবে না। এখানে যেটা সমস্যাটা হচ্ছে কি, আমরা প্রথা ভেঙে ফেলেছি, প্রতিষ্ঠানগুলোকে আমরা ভেঙে ফেলেছি। যেমন ধরেন আজকে বাংলাদেশের যে প্রশাসন, যে যত কথাই বলুক, একটু আমি চিন্তা করতে বলি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, যে প্রশাসন কি স্থবির হয়ে যায়নি? এবং এই দলীয়করণের যে প্রভাব এবং দলীয় লোক অনুসন্ধানের যে প্রচেষ্টা, এটা সমস্ত দেশের প্রশাসন ব্যবস্থাকে একটা দুর্বল, একটা বলতে পারেন অচল, স্থবির একটা রাষ্ট্রের প্রশাসনে রূপান্তরিত করছে। ঠিক তেমনি বিচার বিভাগের অবস্থার দিকে তাকান, বিচার বিভাগের যে ইমেজ, আজকে আমি জাস্টিস মোর্শেদের লাইভ পড়ছিলাম,
পড়ছিলাম, মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। মৃত্যুবার্ষিকী ছিল। তো জাস্টিস মোর্শেদ, তার চিন্তা শক্তি, তার দেশপ্রেম, তার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা, তারপরে তার ন্যায়পরায়ণতা, অনেকগুলো বিষয় সেখানে তুলে আনা হয়েছে। তো আজকে আমরা হাইকোর্টের অবস্থার দিকে যদি দেখি, বিচার বিভাগের দিকে তাকিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এই প্রতিষ্ঠানটার অবস্থা কি। ঠিক তেমনি পার্লামেন্ট একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে ডিবেট হবে, সেখানে আপনার আইন প্রণয়ন হবে, তারপরে সেখানে ভালো আলোচনা হবে, দেশের সমস্যা নিয়ে কথা হবে, তারপরে বড় কথা হচ্ছে যে বড় কাজ হচ্ছে সেখানে আইন প্রণয়ন এবং আইনের বিরোধিতা করা। যে আইনটা হতে যাচ্ছে সেটা বিরোধী দল বিরোধিতা করবে এবং চুলচেরা বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে সেটার প্রয়োগ হবে। পণ্ডিত জওহরলাল নেহরু বোম্বাই গুন্ডা অ্যাক্ট করেছিলেন। বোম্বাই যখন গুন্ডাইজম যখন বেড়ে গেল, উনি তো ইচ্ছা করলে ওখানে আইন হাতে তুলে নিতে পারতেন, রাষ্ট্রযন্ত্রের হাতে। তা কিন্তু জওহরলাল নেহরু করেননি। উনি বোম্বাই গুন্ডা অ্যাক্ট করে গুন্ডা দমন করলেন, কারণ বোম্বাইয়ে ব্যাপক গুন্ডাইজম হচ্ছিল ওই সময়, এবং ওনার আইনের নামই দিলেন বোম্বাই গুন্ডা অ্যাক্ট। পাকিস্তান সিকিউরিটি অ্যাক্ট 3-4বার এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং সেটার প্রয়োগ হয়েছে। আপনার পিউ 5072 শেখ সাহেব করলেন, নিশ্চয়ই আপনার মনে আছে পিউ 5072। তো এই যে পিউ 5072 কি জন্য করলেন? অর্থাৎ আইনের শাসন প্রয়োগ করবেন, প্রতিষ্ঠিত করার জন্য, এখানে আইন হাতে তুলে নেওয়ার জন্য না। কিন্তু আজকে আমরা পার্লামেন্টকেও স্থবির করেছি, অচল করেছি, বিচার বিভাগকে এই অবস্থায় নিয়ে আসছি, প্রশাসনকে এই অবস্থায় নিয়ে আসছি। অর্থাৎ মানুষ পাখির মতো মারা যাচ্ছে, হত্যার বিচার হচ্ছে না। এই যে পিলখানা হত্যাকাণ্ড যেটা ঘটলো চোখের সামনে, আর্মি অফিসারগুলো দিনে দুপুরে 2 দিন ধরে তাদেরকে ওখানে মারা হলো, কেউ এগিয়ে গেল না। তাদের স্ত্রীরা সেখানে সম্ভ্রম, আমি এটা বলতে চাচ্ছি না, আমার লজ্জা লাগছে, তার মায়ের সামনে মেয়ের সামনে মা সম্ভ্রম হারা হলো। এবং কারা এসে এটা করলো, কোন জিন করলো, না পরী করলো, না ইনসান করলো, আমরা জানলাম না আজও। প্রকৃত রহস্য যেটা, এই রহস্যটা আজও উদ্ঘাটিত হলো না, আমরা জানলাম না। এই যে গত কয়েকদিন আগে বিবিসি বলল, গত এই যে 40-এ বাংলাদেশ, তার মধ্যে এই বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে বলল যে প্রকৃত যারা রহস্যটা কি, এই রহস্যটা আজও উদ্ঘাটিত, সেটা শুনলাম। হ্যাঁ, রহস্যটা উদ্ঘাটিত হলো না। তো এটা কি আমরা জানবো না? এই দেশের নাগরিক হিসেবে কি আমাদের অধিকার নাই যে আমাদের সন্তানরা যে ওখানে মারা গেল এবং দেশের চৌকুশ ভালো ভালো অফিসারগুলো মারা গেল, যারা এখানে জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখছে, যারা এখানে ক্রিমিনালদের পাকড়াও করার ক্ষেত্রে ভূমিকা রাখছে, এইসব সেরা আর্মি অফিসাররা, তারা ওখানে গেলই কেমন করে ট্রান্সফার হয়ে 3-4 দিন আগে, আর ওখানে নিহত হলো কেমন করে? এই যে রহস্য, মহাযুদ্ধে যত অফিসার মারা যায়নি তার থেকে মারা গেল আমাদের এবং এই বিডিআর, এবং এদের অপরাধ কি তাও জানলাম না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ঠিক তেমনি এই যে সাগররণী হত্যাকাণ্ড, এটা তো একটা নাটক হতেই যাচ্ছিল, সে নাটকটা বোধহয় বন্ধ করলো সাংবাদিক বন্ধুরা। এবং সাংবাদিকদের যে ভূমিকা, এই ভূমিকা কখনো কখনো উজ্জ্বল হয়ে ওঠে, আবার কখনো কখনো যাই হোক নিভে যায়। অর্থাৎ এই যে এই প্রতিষ্ঠানটিও কখনো কখনো ফরমাইশি হয়ে যায়, আবার কখনো কখনো এরা একটু সোচ্চার হয়েছে, আপন প্রতিভায় তারা জ্বলে ওঠে। তো শ্রদ্ধা করার যে জায়গাগুলো, আমরা শ্রদ্ধা করার জায়গাগুলো হারিয়ে ফেলছি। এবং আজকে অনুসরণ করব, নিজে যখন স্কুলে যখন পড়তাম, তো একটা শিক্ষক থাকতো অন্তত, আমি তাকে শ্রদ্ধা করতাম, তাকে অনুসরণ করতাম, সে কি প্যান্ট পরে, কেমন জুতা করে, কেমন করে হাঁটে, তার হাঁটার স্টাইল কেমন, এগুলো ফলো করতাম। তো আজকে রাজনীতিতে অনুসরণ করব এমন ব্যক্তিত্ব, এমন শ্রদ্ধা করব যে তাকে আমি শ্রদ্ধা করব, আমার মাথার তাজ করে রাখবো, আমি এটা খুঁজে পাই না। তো ফলে এখন রাজনীতিতে যেগুলো শুরু হয়েছে, এগুলো রাজনীতি নয়। এখন এখান থেকে এই জাতিকে বের করে আনতে হলে আমি বলবো যে সকল মানুষকেই ভাবতে হবে
দেশটাকে নিয়ে ভাবতে হবে। আমরা কিন্তু স্বাধীন ছিলাম, পরাধীন হয়েছি, পরাধীন ছিলাম, স্বাধীন হয়েছি, আবার স্বাধীন ছিলাম, পরাধীন হয়েছি। তো একটা জাতি বারবার স্বাধীন হতে পারে, বারবার পরাধীন হতে পারে। সেই জাতির যে জনগণ অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আজকে আমাদেরও কিন্তু ওই রকম পর্যায়ে আমরা চলে আসছি। কিন্তু জনগণ সুযোগ বুঝে তাদের কোপটাও দিতে জানে। বাংলাদেশের জনগণ কোনোদিন ভুল করে নেই, তাদের ডিসিশনের কোনোদিন ভুল করে নেই এবং ভবিষ্যতে তারা করবে না। জনগণ সময় বুঝে কোপ মারবে এবং দেখবেন যে কোপটা সঠিক জায়গায় যায়। আপনার এটা জনগণের প্রতি আপনার আস্থা, অবশ্যই আমার জনগণের প্রতি পুরো আস্থা। এই আস্থাটা আমাদেরও আছে যে জনগণ শেষ ভরসা হচ্ছে আমাদের। আমরা যারা রাজনীতি করি আমাদের শেষ ভরসা হচ্ছে জনগণ। সম্পূর্ণ জনগণ যখন ফুঁসে উঠবে, জনগণ যখন জেগে উঠবে, জনগণ যখন কেউ আর ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ কোনোদিনও পারেনি এবং পারবেও না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল, IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @tritiyamatra.com 6161 নম্বরে আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে tritiyamatra.com এবং facebook.com/tritiyamatra আপনার মতামত রাখতে পারেন। আর আপনার মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 12:30 দেখবার আমন্ত্রণ রইল। আলমগীর কবির এবং ইসলাম সাহেবের অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী দুই রাজনৈতিক কথা বলছিলেন, মূলত তারা কথা বলছিলেন রাজনীতি নিয়ে এবং এই কথার মধ্যে অনেক ক্ষোভ, যন্ত্রণা, নৈরাশ্য সবই ছিল এবং গোটা বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে এক ধরনের ধূম্রজাল, সেটির কথা ওনারা বলেছেন। এবং এখানে যে যারা ক্ষমতা আছেন তারা নিজেদেরকে সর্বশেষ সরকার যেমন মনে করেন, অন্যদিকে যারা বিরোধী দলে আছেন ক্ষমতায় যাওয়াটাই যেন তাদের একমাত্র মুখ্য লক্ষ্য, এই চিত্র ওনারা তুলে ধরেছেন। এবং চিত্র তুলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে ওনারা বলছিলেন যে রাজনীতি এখন একটা নোংরা অন্ধকারগুলির ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এবং রাজনীতিটা আজকে যে হঠাৎ করে এরকম হয়েছে এরকম নয়, বিগত কয়েক বছর বা দশক ধরেই এই চিত্র রাজনীতির। এবং এখানে অস্থিরতা আছে, অনিশ্চয়তা আছে, অচলাবস্থা আছে এবং রাজনীতির এইরকম নৈরাশ্যজনক চিত্র থাকলে অর্থনীতি যে খুব ভালো থাকে না সেটি কাউকে বুঝিয়ে বলবার অপেক্ষা রাখে না। এবং অর্থনীতিকে ভালো করতে হলে রাজনীতিটাকে সুস্থ করতে হবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, গণতন্ত্রকে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড়া করাতে হবে। কিন্তু সেই জায়গায় গণতন্ত্র যেসব প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, বাংলাদেশে ক্রমাগত সেই সব প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে, দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে এখানকার প্রথাগুলোর। এই অচলাবস্থার পরিবর্তন দরকার এবং পরিবর্তন আনবার জন্য দুজন রাজনীতিকে আস্থা রাখছেন জনগণের উপরে। তবে জনগণের বোধ শক্তি, জনগণের অনুভূতি নিয়েও অনেকেই এই অনুষ্ঠানে প্রশ্ন তুলেছেন যে আমরা আসলে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে ঘটলে, বাংলাদেশে যা ঘটছে সেগুলো যদি ঘটতো তাহলে মানুষ কিন্তু অনেকভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করত, কিন্তু বাংলাদেশের মানুষ তার প্রতিক্রিয়া জানাতে অনেকটা সময় নেয়, একথা যেমন সত্য, কিন্তু যখন সে তার প্রতিক্রিয়া জানায় সেটি কিন্তু হজম করবার বা সহ্য করবার ক্ষমতা কোনো শক্তিমানের থাকে না, সেটি রাজনৈতিক শক্তি হোক কিংবা অরাজনৈতিক শক্তি হোক। কাজেই জনগণের শক্তির উপরেই ভরসা করতে হবে, একই সঙ্গে জনগণের মধ্যে নিজের সমস্যাগুলো, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনার সময়টা এসছে এবং এর জন্য কার্যকর পদক্ষেপ নেবার সময় এসছে। কারণ আমাদের ভাবতে হবে ভূখণ্ডটা ছোট হলেও এখানে মানুষ কিন্তু 16 কোটি। যতই আমরা সমাজকে দোষী করি, রাষ্ট্রকে দোষী করি না কেন, 16 কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু আমাদের সম্মিলিত প্রয়াসের উপরে। এবং সুস্থ শক্তি, শুভ শক্তির অভ্যুদয়, উদয়, এটি আমাদের সকলের কামনা। যারা ক্ষমতা আছেন হয়তো তাদের মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের কামনা, বিরোধী দলে যারা আছেন তাদের মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরও কামনা। কাজে আমরা চাইব অন্তত আমাদের জন্য না হোক, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটি সুন্দর বাংলাদেশ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।